আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আলোচনার জন্য অংশ দিয়ে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এর প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ। ধন্যবাদ তারিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাবার জন্য। আমরা আলোচনায় যাওয়ার আগে দেখে নিব আজকের সংবাদপত্রে প্রকাশিত পত্রিকার শিরোনামগুলো। দৈনিক ইত্তেফাক, সব দলের অংশগ্রহণই দিতে পারে সুষ্ঠু ভোটের গ্যারান্টি। ঢাকায় আইক্যাটসের গোলটেবিলে বক্তারা। রাজনীতিতে ব্যাকরণ দারুণভাবে অনুপস্থিত সৈয়দ আনোয়ার হোসেন। নির্বাচনের সময় ইসি শক্তিশালী সরকার, মেয়র আনিসুল হক। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে চিকুনগুনিয়া আতঙ্ক, তবু মশা নিধন অভিযান শুরু হয়নি। বাংলাদেশ প্রতিদিন, বিমান কেন ডানা ভাঙা, শিডিউল মেনে না চলা, আর্থিক সংকট, দুর্নীতি, কেনাকাটা, টেন্ডারে অনিয়ম, দীর্ঘসূত্রতা, অপচয় সহ সমস্যার পাহাড়। জঙ্গি অর্থায়নে কঠোর নজরদারি। মানবজমিন, অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। নির্বাচনকালীন সরকার ইস্যুতে অনড় আওয়ামী লীগ, পথ খুঁজছে বিএনপি। তদন্তে এখনো ফরহাদ মাজাহারের অপহরণের তথ্য পাওয়া যায়নি। আমাদের সময়, 4 সিটিতে জয়ের টার্গেট আওয়ামী লীগের। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে 122 দেশের সম্মতি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের না। জেএমবির ভারত শাখার আমির সোহেল গ্রেফতার। হলি আর্টিজান হামলার গ্রেনেড সরবরাহকারী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ইসির রোডম্যাপ চূড়ান্ত হবে আজ। এমপিদের জন্য 309 কোটি টাকার বিশেষ প্রকল্প। নির্বাচনকে সামনে রেখে প্রস্তাব, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। বুড়িগঙ্গায় প্রাণের ছোঁয়া, ধরা পড়ছে পুঁটি, কই, ট্যাংরা সহ নানা মাছ। জয় দিন, কঠিন নির্বাচন উৎরাতে সতর্ক কৌশলে আওয়ামী লীগ। 5 জানুয়ারি ঘিরে ফের ঘুঁটি সাজাচ্ছে বিএনপি। গুলশান হামলার অন্যতম পরিকল্পক সোহেল গ্রেফতার। মানবকণ্ঠ, কার্যনির্বাহী বৈঠকে শেখ হাসিনা। ক্ষমতায় থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে আওয়ামী লীগ। মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা সোহেল মাহফুজ গ্রেফতার। ভোরের কাগজ, গুলশান হামলার পরিকল্পক হাতকাটা মাহফুজ গ্রেফতার। পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শালিকাকে বিয়ে করেন এসআই সাত্তার। আমাদের অর্থনীতি, গুলশান হামলার গ্রেনেড অস্ত্র সরবরাহকারী সোহেল সহ গ্রেফতার 3। বিচার বিভাগকে স্বাধীন করতে আলাদা সচিবালয় করবে বিএনপি, মওদুদ। দিনকাল, আওয়ামী লীগ তৃণমূলের সংঘাতের শঙ্কা। অর্থ পাচারে আমরাও দায়ী অর্থমন্ত্রী। নির্বাচনের মাধ্যমেই অপশক্তিকে পরাজিত করতে হবে ফখরুল। সংগ্রাম, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আরো একটা ক্ষমতায় আসা দরকার শেখ হাসিনা। যমুনা ও বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। কয়েকটি জেলায় বন্যার আরো অবনতি, পানিবন্দী হাজার হাজার পরিবার। করতোয়া, চৌহালি শহর রক্ষা বাঁধে আবারও 75 মিটার ধস। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। দ্য ইন্ডিপেন্ডেন্ট, হলি আর্টিজান বেকারি অ্যাটাক, ক্রাইম সাসপেক্ট 3 aides arrested. 35 private varsities still without VC. New Nation, floods continue to play havoc. Gulshan Cafe attack planner among 6 militant held. Our Times, Gulshan Cafe attack accused among 4 militants held. Our League Working Committee on Strategies to win difficult election, Kader says. আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এই। তো যথারীতি বন্যা এবং জলাবদ্ধতার বিষয়টি আছে। হলি আর্টিজানে হামলার অন্যতম গ্রেনেড সরবরাহকারী এবং বিস্ফোরক সরবরাহকারী সোহেল, হাতকাটা সোহেল ওরফে সোহেল মাহফুজ গ্রেপ্তার। আমরা এই জায়গা থেকে শুরু করতে পারি। ধন্যবাদ মাসুম, আপনাকে আবারও আমন্ত্রণ জানাবার জন্য। আসলে যে সোহেল হাতকাটা সোহেলের মানে জেএমবির আগাগোড়াই বাংলা ভাইয়ের থেকে শুরু করে ওটা আপনার নিশ্চয়ই মনে আছে। আমরা তো তখন সেই বাংলা ভাইয়ের যে ঘটনাগুলো সংবাদপত্রে আসতো এবং তৎকালীন বিএনপির সাথে জোট সরকারের
মতিউর রহমান নিজামী বলেছিলেন যে বাংলা ভাই বলে কোনো কিছু নেই, সংবাদপত্রের সৃষ্টি, মানে সাংবাদিকদের গণমাধ্যমকে দায়ী করেছিলেন। কিন্তু সেই জায়গা থেকে যে এই মানে সোহেল, হাত কাটা সোহেল, সেখান থেকে চলে যায় ভারতে। আপনার মনে আছে 2014 সালে বর্ধমানে যে বিস্ফোরক হয়, তারপরে থেকে ও কিন্তু আবার এর আগে ভারতে জঙ্গি একেবারে জেএমবির পরে নব্য জেএমবি যেটা করেছে তার ভারতীয় শাখার আমির। এবং যখন 14 সালে ভারতের বর্ধমানে যে হামলাটা করলো এবং বিস্ফোরণ, তারপরে হতাহত অনেক হলো, তারপরে কিন্তু আবার বাংলাদেশে চলে আসে। ওই বিস্ফোরণে যেটি হাতটা ওর চলে যায়, হাত কাটা, তো ও কিন্তু মানে আপনার জনসম্মুখে ওইভাবে হাজির হতো না। কালকে যখন ধরা হয়েছে, এটি নবাবগঞ্জের একটি মানে বনের মধ্যে আমবাগান, লিচু বাগান, ওই জায়গায় ওরা বৈঠক করতেছিল 3 জন, ওর সাথে আরো 3 জনকে ধরেছে। তো এটি কিন্তু একদিক থেকে যেটি যে হোলি আর্টিজানে খালি শুধুমাত্র যে মানে সরবরাহ করছে গ্রেনেড তাই না, কিন্তু ওই যে তামিম যে নিহত হলো, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম প্রধান, ওর সাথে নিয়মিত যোগাযোগ হতো। যে কথাটি হচ্ছে যে এই সোহেল বিভিন্ন নামে, ভারতের অন্য নাম ছিল, এখানেও বিভিন্ন সময় নাম, এই জঙ্গি বড় ধরনের জঙ্গি এবং সন্ত্রাসী। কিন্তু এটি কিন্তু নিঃসন্দেহে আমাদের পুলিশ প্রশাসনের, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তারা দীর্ঘদিন ধরেই খুঁজছেন ওরে, গতকাল গ্রেপ্তার করা হচ্ছে। এটি একটি স্বস্তির বিষয় আমাদের নিঃসন্দেহে। এবং আপনি জানেন যে আমরা ভালো করেই জানি যে হোলি আর্টিজানের ঘটনার পর গতকাল ছিল শোলাকিয়ার মানে 7ই জুলাই একই সেই হামলাটা যেটি হতে পারত মারাত্মক, সেখানেও কিন্তু পুলিশ সদস্যরা নিজেদের জীবনের বিনিময়ে ওই মানে মুসল্লিদের সে কি ভয়াবহ ঘটনা ঘটতো যদি ভিতরে যেতে পারতো। সেই সব দিক থেকে নিঃসন্দেহে সরকারের যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যে জীবনের ঝুঁকি নিয়ে এবং যেভাবে পরিশ্রম করে আন্তরিকতার সাথে আমাদের জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে অন্তত নির্মূল হয়েছে, এটা আমরা কেউই দাবি করব না হয়তো, কিন্তু দমন হয়েছে সাফল্যজনকভাবে। এটা আমার স্বস্তি তো আছেই, সেই সাথে একেবারে আমাদের মানে সতর্ক থাকা যাবে না তা না, সতর্ক থাকতে হবে, তবে নিঃসন্দেহে এদিকে আমাদের সাফল্য কিন্তু অনেক। এটি আমি বলছি যে আমরা জনগণের সহযোগিতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার খুব সাকসেসফুলি কিন্তু এই জায়গাটা দমন করতে পেরেছি। আমরা এই যখন কথা বলছি স্টুডিওতে বসে, তখন সাভারের একটা পোশাক কারখানায় আগুন লেগেছে, শিরোনাম দেখলাম। সেখানে প্রথম মানে 8 তলার মধ্যে, 8 তলা ভবনের 8 তলায় পুরোটি প্রথম ফায়ার ব্রিগেডের কয়েকটি গাড়ি ছিল, পরে তো আপনি বলেন 12টি ইউনিট করতেছে। এই জায়গায় যেটি হচ্ছে যে গার্মেন্ট শিল্প, আমাদের পোশাক শিল্প, আপনার মনে আছে রানা প্লাজার ঘটনার পরে কিন্তু এমনি একটু বাংলাদেশের ভাবমূর্তি এবং বিভিন্ন শর্তের মানে আওতার মধ্যে চলে এসছে বিদেশি ক্রেতারা, এবং আমাদের পোশাক শিল্পের মানে যথেষ্ট একটা দেখা দেয় এখনো যে খুব বেশি একটা, তারপরে সেই কাটিয়ে উঠেছে সেই অবস্থা থেকে। কিন্তু এখন ফাঁকে ফাঁকে অনেকদিন আগেও আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে হঠাৎ আগুন লাগে। এই আগুন লাগাটা মানে অনেক সময় হয় যে তারা কেউ স্বীকার করুন আর নাই করুন, আপনার গার্মেন্টে আমার লোকজন বা ওই যে যারা কাজ টাজ করেন কি কখন মানে উদ্দেশ্য নিয়ে বা কি করে কিনা, এগুলো মনে হয় আমার আরো সতর্ক থাকা উচিত আমার মনে হয়। তা নাহলে হয় কি পোশাক শিল্প আমাদের মানে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় খাত কি দ্বিতীয় খাতেই সম্ভবত, যে আমাদের রেমিটেন্স হচ্ছে প্রথম শ্রমশক্তির মাধ্যমে, জনশক্তির মাধ্যমে যে উপার্জন, আর দ্বিতীয় খাতেই সম্ভবত আমাদের যে গার্মেন্ট পোশাক শিল্প, এই জায়গাটাকে এবং প্রতিদ্বন্দ্বীও কিন্তু এখন আগে যেমন সময় ছিল সেই জায়গাটা না, একেবারে প্রতিবেশী থেকে শুরু করে অনেক প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেছে যারা অনেক সুযোগ সুবিধা তাদেরকে দিতে পারে, যেটা আমরা পারি না, আমাদের পোশাক শিল্পের মালিকরা বা আমাদের পক্ষে, সরকারের পক্ষে সম্ভব হয় না। সেই জায়গায় আমাদের এই জায়গাটা কোনো অবস্থাতেই যাতে
মানে হুমকির সম্মুখীন না হয়, কোন রকম ঝুঁকির মধ্যে না পড়ে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, মালিক থেকে শুরু করে এবং সেখানে যারা কাজ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবারই মানে পোশাক শ্রমিক শিল্পে তাদের, আপনি ভালো করে জানেন যে তাদের বেতন বাড়িয়ে দিয়েছেন, মালিকদের উপর চাপ দিয়েছেন, কিন্তু এই কথা তিনি বারবার বলেছেন যে কারখানায় যারা কাজ করবেন তা নিজের যদি না ভাবেন যে এই কারখানাটি আমার, এই শিল্পটি আমার এবং আমি কাজ করে এখান থেকে বেতন ভাতা নেই, আমার সংসার চালাই, সকলকে সম্মিলিতভাবেই কিন্তু উন্নয়নে বিকাশে আমাদের ভূমিকা রাখতে হবে। আচ্ছা, আর একটা খবর আছে যে আজকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক ছিল, সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে 2020 এবং 2021 সাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ক্ষমতা থেকে পালন করতে চায়, বার্ষিক সুবর্ণ জয়ন্তী। দেখেন মাসুম সাহেব, আপনি ভালো করেই জানেন গণমাধ্যমের লোক হিসেবে, সক্রিয় মানুষ হিসেবে, সাংবাদিক হিসেবে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আরেকটি মেয়াদ যেন, যেটা আমি কাগজে দেখলাম, যে জনগণের কাছে আহ্বান জানিয়েছেন তার ওয়ার্কিং কমিটির মাধ্যমে সূচনা বক্তব্যে, যা আরেকবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এই কারণে যে মেগা প্রকল্পগুলো, বিভিন্ন কর্মসূচিগুলো, বিশেষ করে আপনি দেখেন পদ্মা সেতু থেকে শুরু করে অন্যান্য আরো সপ্তম পঞ্চবার্ষিকী, অনেকগুলো, এগুলো সম্পূর্ণ বাস্তবায়নের জন্য আরেকটি মেয়াদ, মানে আরেকটি অন্তত কমপক্ষে আরেকটি মেয়াদ দরকার। এবং আমি যেটি নিজে বিশ্বাস করি যে তিনি এই অধিকার কিন্তু অর্জন করেছেন, এই দেশের পরপর 2 মেয়াদে দেশ শাসন করে এবং যা দেশের যেভাবে উন্নয়ন রোল মডেলে হিসেবে স্বীকৃত আন্তর্জাতিকভাবে, আমি দেশে আমরা যেভাবেই বলি না কেন আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। এবং ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেন তিনিও কিন্তু বলেছেন যে এমনকি ভারতের সামাজিক সূচকে বহু ক্ষেত্রে কিন্তু আমরা পয়ঃনিষ্কাশন থেকে শুরু করে অন্যান্য জায়গায় ভারত থেকে আমরা এগিয়ে গেছি। এই যে উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে, এই যে উন্নয়নের নেতৃত্ব দিয়েছেন তিনি তার সরকারের আমলে, তিনি কিন্তু এই অধিকারটা অর্জন করেছেন, জনগণের কাছে এই কথা বলার অধিকার রাখেন যে আমাকে, আমার দলকে আরেকবার ভোট দেন, আমি উন্নয়ন। একইভাবে আরেকটা খবর আছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন রোডম্যাপ চূড়ান্ত করবে আজকে। আবার বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করাটাও একটা এই নির্বাচনের কমিশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আসলে আমার কাছে যেটি মনে হয় যে আপনি ভালো করেই জানেন যে নির্বাচন কমিশন যখন গঠন করা হয় তার আগে সার্চ কমিটি গঠন করা হয়েছিল এবং তার আগে মহামান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলগুলোর সাথে, মানে প্রায় সব রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রায় 30-32টা রাজনৈতিক দলের সাথে, নেতৃবৃন্দের সাথে আলাপ করেছেন সার্চ কমিটি গঠনের ব্যাপারে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়। এবং সেই সার্চ কমিটি গঠনের আগে কিন্তু মতপার্থক্য ছিল, কিন্তু সার্চ কমিটি যখন গঠন করা হয়ে গেল, যারা বিরোধিতা করেছিলেন এবং বড় রাজনৈতিক দলগুলোর নামও দিয়েছিলেন, আমরা খবরের কাগজে দেখেছি, তারা স্বীকার করুন বা নাই করুন, গণমাধ্যমে এসছে কে কোন নামগুলো দিয়েছেন, তার মধ্যে কিন্তু বিভিন্ন, মানে বড় রাজনৈতিক দলের একজন করেও যদি হয়, যেমন আওয়ামী লীগের একজন, বিএনপির একজন, অন্যান্য দলের নিরপেক্ষভাবে এই 5 জন দিয়ে মহামান্য রাষ্ট্রপতি তিনি নির্বাচন কমিশন গঠন করলেন। তারপরে কথা থাকলেও সর্বপ্রথম দেখা গেল যে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে বিএনপির যে বিরোধিতাটা ছিল নির্বাচন কমিশনকে নিয়ে, সার্চ কমিটি গঠনের ব্যাপার নিয়ে, তারা কিন্তু বেরিয়ে এসে বললেন যে আমরা সন্তুষ্ট, এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে। পরে দেখা গেল যে বিএনপির প্রার্থী তো বিজয়ী হলেন। এই নির্বাচন কমিশন 11তম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে, কিন্তু তাদের বক্তব্য তো এখন অন্য জায়গায়, যে নির্বাচন পরিচালনাকারীন সরকার। না, আমি আপনার সেই কথায় আসছি যে নির্বাচন কমিশন, যে কথাটি আপনি বলেছেন যে এই নির্বাচন কমিশনের জন্য কিন্তু এই আগামী নির্বাচনটি, একাদশ জাতীয় সংসদের নির্বাচনটি একটি চ্যালেঞ্জ। সেই জায়গায় আমি বলছি যে তারা সাকসেসফুলি কিন্তু এই যে নির্বাচনগুলো, এরপরেও আরো কয়েকটি নির্বাচন হয়েছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর, বড় রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন এর মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করেছেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার বিশ্বাস, আমার ধারণা যে এই নির্বাচন কমিশন
সাফল্যজনকভাবেই নির্বাচনটি পরিচালনা করতে পারবেন। এরপরে আপনি যেটি আসছেন নির্বাচনের সাথে সাথে, যে তারা বলছেন, কখনো বলছেন সহায়ক সরকার, কেউ কেউ বলেছেন নেতাদের মধ্যে, যে দলটি থেকে বারবার বলা হয় তারা বলেছেন সহায়ক সরকার ছাড়া হবে না। তারও আগে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন তো প্রশ্নই ওঠে না। কিন্তু এই কথাটি আমরা ভুলে যাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে না। কোন দেশেই গণতান্ত্রিক দেশের এবং রাষ্ট্রগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচন কমিশনই নির্বাচন অনুষ্ঠান করেন, সেই সরকারটা নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনকালীন রুটিন ওয়ার্ক, নিয়ম, মানে রুটিন ওয়ার্কের যেগুলো থাকে সেই কাজগুলো করেন। নীতি নির্ধারণের কোনো সিদ্ধান্ত ওই সময়ের সরকার কোনো দেশেই গ্রহণ করেন না। সুতরাং এই ব্যক্তিকে কেন্দ্র করে যে তার অধীনে নির্বাচন হবে, এই যে বিভ্রান্ত করা জনগণকে, এটি মনে হয় ঠিক না, কারো উচিতই না। যেমন একটি বড় রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমার ব্যক্তিগতভাবে তো শ্রদ্ধা অনেক বেশি অপরিসীম, কারণ বৃহত্তর জনগোষ্ঠীর আস্থাভাজন নেতা তারা জনগণকে নিয়ে ভাবেন, জনগণের কথা বলেন। যখন একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা আওয়ামী লীগকে বলেন অপশক্তি, এই অপশক্তিকে বিতাড়িত করতে হবে, তাহলে আপনি বলেন যে আওয়ামী লীগ যদি অপশক্তি হয়, যার যেই দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হলো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন করলেন, সেই দলকে যদি অপশক্তি বলা হয়, তাহলে আমরা 2013-র শেষের দিকে আপনি একজন সাংবাদিক হিসেবে, সক্রিয় সাংবাদিক হিসেবে সেই 3.5 মাস এবং 15 সালের 5ই জানুয়ারি থেকে শুরু করে 3.5 মাসের মতো 90 দিন, প্রায় 90-92 এই যে 6 মাস 6.5 মাস হাজার হাজার মানুষকে আগুনে পুড়িয়ে মারা হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আগুনে পুড়িয়ে মারা হলো, অসংখ্য মানুষকে, সাধারণ মানুষকে, যানবাহন, হাজার হাজার লক্ষ লক্ষ গাছ কেটে একাকার করা হলো, তাদেরকে আমরা কি বলবো? অপশক্তি বলবো না? এই দেশের মানুষ তাদের কি শুভশক্তি বলবে? তো এই ধরনের কথাবার্তা বলে আসলে কি দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না। আমি মনে করি যে সকলেরই শুভবুদ্ধির উদয় হবে, সরকারের শুভবুদ্ধি তো আছেই, এবং তারা যদি মনে করেন যে এই আওয়ামী লীগকে অপশক্তি বলে তাদেরকে খুব শুভ শক্তি বলা হবে, এটা কি কেউ বলবে? নিশ্চয়ই আপনি আমি বলতে পারি, যেহেতু আমরা কোনো দল করি। আর একটা হৃদয় বিতরক, মানে একটু খারাপ খবরই, রাজধানীর বাসা থেকে স্ত্রী সহ এসআইয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে, বিকেলে ঘটনাটি ঘটেছে। এই ধরনের দুর্ঘটনাগুলো নিঃসন্দেহে মানে দুঃখজনক, এই কারণে যে একজন পুলিশ কর্মকর্তাকে তৈরি করতে কিন্তু রাষ্ট্রের অর্থ অনেক খরচ হয়। একজন পুলিশ কর্মকর্তা এখন এই পর্যায়ে, তারা যদি এই ধরনের ইমোশনালিটি, একান্তই ব্যক্তিগত রাষ্ট্রীয় সমস্যা না, সামাজিক সমস্যা, এবং এই ধরনের অস্থিরতা কেন হয়, কি কারণে, মানে এগুলো আসলে সামাজিক সমস্যা। সমাজ নিয়ে যারা ভাবেন, সমাজ বিজ্ঞানী, তাদের এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে, কেন একান্তভাবেই আপনার ঘরে, আমার ঘরে, সংসারে এইভাবে যদি মানে হত্যাকাণ্ডগুলো ঘটে, তার পরবর্তী পর্যায়ে প্রভাবিত সমাজে তো এর বাজে প্রভাব পড়ে। আমি সেই কথাই বলছি আপনাকে প্রথমে, যে এগুলো সামাজিক সমস্যা, সমাজের প্রভাব পড়ে, এবং তার যে এই যে পরিবার, মানে দম্পতির দুটি সন্তান আছে, তাদের যে ভরণ পোষণের ব্যাপারগুলো থাকবে, তাদের গার্জিয়ানশিপ দেওয়া, তাই না? শুধুমাত্র অর্থবিত্ত থাকলেই অনেক সময়, বাবা মা যদি না থাকেন, তাদের কে দেখবে, কে দেখার আছে, এই যে সমাজে যে প্রভাবটা পড়ে, সমাজের বোঝা হয় বিভিন্নভাবে, এগুলোর জন্য আসলে যে সমাজ বিজ্ঞানী যারা আছেন, সমাজ নিয়ে যারা ভাবেন, তাদেরকে আমার মনে হয় আরো একটু সক্রিয় হতে হবে। আমাদের অনেক সামাজিক সমস্যাগুলো রয়ে গেল, যে সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করতে পারি না সামাজিক সমস্যা হিসাবে। যা কিছু ঘটে সবই আমরা একই ঢালাওভাবে বলি যে সরকার দায়ী। এই ধরনের একটি প্রবণতাও কিন্তু আমাদের সমাজে, এটিও কিন্তু আমাদের মানে। আরো কিছু খবর আছে, একটা হলো উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, 51টি নদীতে পানি বেড়েছে, 31টিতে কমেছে, কিন্তু বন্যা পরিস্থিতির সাথে সাথে ত্রাণের একটা বিষয় থাকে, সেই সব অঞ্চলের মানুষের খাবার এবং চিকিৎসা ব্যবস্থার একটা বিষয় থাকে। তাতে কি আপনার মনে হয় যে এই ব্যবস্থাগুলো প্রতুল আছে? আসলে হয় কি, যে হাওড় কিছুদিন আগে যখন হাওড় অঞ্চলে এই যে বাঁধ ভেঙে গেল এবং অকাল বন্যা ফসল হানি হলো,
তখন একটু মিসম্যানেজমেন্ট, অব্যবস্থাপনা প্রাথমিক অবস্থায় লক্ষ্য করা গেল। বন্যা নিয়ন্ত্রণে বা দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের লোকজন আমরা কিন্তু যথেষ্ট দক্ষ। সরকার তো আপনি ভালো করেই জানেন, সরকারের বিভিন্ন মানে সংস্থাগুলো যেগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট দক্ষ আছে। এবং বন্যা হলে তো আপনি প্রাকৃতিক দুর্যোগ আপনি আমি কারো পক্ষেই সম্ভব না মানে প্রতিরোধ করা, এটা মোকাবেলা করতে হবে। যে ধরনের বন্যা হবে মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচিয়ে রাখা, তাদেরকে আশ্রয় দেওয়া, এই ব্যবস্থাপনাগুলো নিয়ে আমার মনে হয় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে এমনও শোনা যাচ্ছে। তো বৃষ্টি যেভাবে হচ্ছে মৌসুমী, এগুলো আপনি আমি কেউ ঠেকাতে পারবো না, কিন্তু প্রস্তুতি নিতে হবে যাতে মানুষের দুর্ভোগ না হয়। কম দুর্ভোগের মধ্য দিয়ে মানুষকে যেন স্বস্তি দেওয়া যায় তাদের খাবার দাবার। এবং আরেকটি স্বস্তির ঘটনা হলো যে চালের দাম যখন বেড়েছিল সাথে সাথে কিন্তু সরকারের পক্ষ থেকে যেই তাদের শুল্ক কমিয়ে দেওয়ার ফলে বেসরকারি ভাবে আমদানিটা হয়েছে, এখনো খুচরা পর্যায়ে সরকার পড়তে শুরু করেছে হয়তো না, মোটামুটি এখন 4 টাকা এরকম 4 টাকা পর্যন্ত মোটা চালের দামটা কমে গেছে এবং আরো কমে যাবে। তো আরো কমে গেলে যে জিনিসটা হয় যে সমাজে এটি বাজারে চালের দাম কমলে, আর যখন চাল আমদানি হয়ে গেছে বাজারে এসছে, এখন কিন্তু যারা আবার এই ফাঁকে যারা গুদামজাত করেছেন তারা কিন্তু ছেড়ে দেবেন লোকসানের ভয়ে। তারা বেশি দিন আটকাবেন না, আটকে রাখবেন না। আর ঢাকা শহরের জলাবদ্ধতা তো আছে, চট্টগ্রাম সহ এই দুটি আর 3 মাস যাবত যেটা চলছে যে চিকনগুনিয়া সমস্যা। এই চিকনগুনিয়া আপনি দেখেন একটি মারাত্মক অবস্থা হয়ে গেছে। এটা মানে আজকেই দেখলাম, এর আগেও চেষ্টা করেছেন আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের 2 মেয়রই, তারা আরো উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আমার ধারণা এই পদক্ষেপগুলো তারা আরো জোরদার করবেন। জলাবদ্ধতার ক্ষেত্রেও তারা 2 সিটি কর্পোরেশনের মেয়রই কিন্তু, অর্থাৎ 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই পয়ঃনিষ্কাশন যে ব্যবস্থাগুলো এটি স্থায়ীভাবে এবং দীর্ঘমেয়াদী, আপনি লক্ষ্য করেছেন নতুন ঢাকা, পুরান ঢাকা সব জায়গায় যে ড্রেনেজ মানে গতিশীল, হ্যাঁ, মানে এই জায়গাটা আরো ত্বরান্বিত করে এবং ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো হয়ে যায়, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা, তাহলে আমার মনে হয় যে জলাবদ্ধতা আমাদের ঢাকার চাইতে কিন্তু চট্টগ্রামের অবস্থাটা খারাপ। চট্টগ্রামে সেখানে অথরিটি আছেন, কর্তৃপক্ষ আছেন, মেয়র আছেন, এবং যারা আছেন চট্টগ্রামে বিভিন্ন সময়ে সামান্য বৃষ্টিপাতেই একের পর এক এলাকা জমে যায়, বন্যার মতো অবস্থা হয়ে যায়। আমার মনে হয় এইগুলো সংস্থাগুলো যারা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের আরো সক্রিয় ভূমিকা এবং কি বলবো আপনার ভালো মানুষকে স্বস্তি দিবেন। ধন্যবাদ আবুল কালাম আজাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, সুন্দর আলোচনার জন্য। দর্শক, আমরাও আশা করছি যে মানুষ স্বস্তি পাবে, ঢাকার, চট্টগ্রাম এবং সারা দেশের মানুষ স্বস্তি পাবে। সেই স্বস্তির প্রত্যাশা নিয়ে শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।